দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। আবারও হামাসের শক্ত প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনী। আগ্রাসনের বিরুদ্ধে স্নাইপারের পাশাপাশি চলছে রকেট মিসাইল হামলা। ইরান ও উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। দাবি ব্লিংকেনের। খার্কিভে গাইডেড বোমা ব্যবহারের অভিযোগ রুশ বাহিনীর বিরুদ্ধে। প্রিজন ভ্যান থেকে বন্দি ছিনতাই নিয়ে ফ্রান্সে তোলপাড়। পলাতক আসামিকে ধরতে সাঁড়াশি অভিযান, ঘরে ঘরে তল্লাশি। শিরোনাম দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, সাইফুদ্দিন রবিন। দমন নির্মূল তো দূরের ব্যাপার, হামাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাই ভাঙতে পারেনি ইসরায়েল। রাফায় অভিযান শুরুর পর বিষয়টি হাড়ে হাড়ে টের পাচ্ছে নেতানিয়াহুর সেনাদল। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই ইহুদি সেনাদের তারা ফেলছে কঠিন পরীক্ষায়। হামাসের স্নাইপার যোদ্ধারা যতটা ক্ষিপ্র, ততটাই সুসংগঠিত তাদের রকেট আর মিসাইল হামলা। সুড়ঙ্গ থেকে ছোড়া বিস্ফোরকের লক্ষ্য ইসরায়েলি ট্যাঙ্ক। পিছিয়ে নেই স্নাইপার বহনকারী হামাস যোদ্ধারাও। গাজা উপত্যকার রাফা শহরে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়ে শহরটিতে ঢুকলেও সুবিধা করতে পারছে না ইহুদি সেনারা। উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। একই সময়ে গাজার অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনিরা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা হামলা। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড ছাড়াও এসব অভিযানে অংশ নিচ্ছে ইসলামিক জিহাদের সদস্যরা। 7 মাস ধরে গাজায় অনেকটা একতরফা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পাল্টা হামলার তথ্য পাওয়া গেলেও দীর্ঘদিন ছিল না সারা শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই পুনরুজ্জীবিত হয়ে ওঠে যোদ্ধারা। গেল কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। লক্ষ্যচ্যুত হচ্ছে না সেনারাও। কয়েক মাস আগেই স্বাধীনতাকামী গোষ্ঠীটির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ইসরায়েল। গোপন টানেল, বিপুল আস্তানা আর গোলাবারুদ ধ্বংসের চিত্র প্রকাশ করে তারা। অথচ সেই হামাসই বর্তমানে চালাচ্ছে সুসংহত হামলা, জানান দিচ্ছে সক্ষমতার। ইসরায়েল যে তাদের টিকিটিও নাড়াতে পারেনি, সেই বার্তাও স্পষ্ট নতুন প্রতিরোধে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। গাজার উত্তর, মধ্য ও দক্ষিণাঞ্চলে একযোগে নৃশংসতম অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 24 ঘন্টায় 82 জনের প্রাণ গেছে উপত্যকায়, যা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ প্রাণহানি। জাবালিয়া ও রাফায় অব্যাহত হামলা, রাতভর বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণে আরও ভেতরে অগ্রসর হয়েছে পদাতিক সেনারা। মধ্য গাজার নুসৈরাত ক্যাম্পে টানা হামলা চালিয়েছে তেল আবিব। হতাহতের শিকার বহু ফিলিস্তিনি। হেলিকপ্টার ও ফাইটার জেট নিয়ে চলছে টহল ও হামলা। হামাসের আস্তানা লক্ষ্য করে অভিযানের কথা বলা হলেও ক্ষয়ক্ষতি, হতাহতের শিকার বেশিরভাগ বেসামরিক নিরীহ মানুষ। গাজায় 7 মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির শিকার 35,000-এর বেশি মানুষ। এদের মধ্যে 56% নারী ও শিশু। গত কয়েকদিনে আরও জোরদার হয়েছে হামলা। সব চাপ উপেক্ষা করে স্থল অভিযান শুরু হয়েছে রাফায়। ইসরায়েলি বাহিনীর বর্বরতা থেকে বাঁচতে রাফা ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ফিলিস্তিনিরা। সবশেষ তথ্যে অন্তত 5.5 লাখ ফিলিস্তিনি ছেড়েছেন শহরটি, যাদের বেশিরভাগেরই গন্তব্য ইহুদি আগ্রাসনে বিধ্বস্ত উপত্যকার উত্তরাঞ্চল। এখনও যারা অবস্থান করছেন শহরটিতে, তারাও নিচ্ছেন ছাড়ার প্রস্তুতি। আন্তর্জাতিক মহলের আহ্বানকে বুড়ো আঙুল দেখিয়েই রাফায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলের পদাতিক বাহিনী। ফিলিস্তিনিদের শহরটি ছাড়ার নির্দেশ দিয়ে আসছে তেল আবিব। শরণার্থীদের ফোনে পাঠানো SMS আর প্লেন থেকে ফেলা লিফলেটে দেওয়া হচ্ছে হুমকি। প্রাণ ভয়ে তাই অনিশ্চয়তার পথে রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা। ইসরায়েলের আগ্রাসনের জেরে মিশরীয় সীমান্তবর্তী রাফায় আশ্রয় নিয়েছিল গাজার 15 লাখ মানুষ।
ইসরায়েলকে আরও বিপুল অস্ত্র গোলাবারুদ দেওয়ার তোড়জোড় শুরু করেছে যুক্তরাষ্ট্র। কয়েকটি মার্কিন গণমাধ্যমের দাবি, এরই মধ্যে বাইডেন প্রশাসন অস্ত্রশস্ত্র দেওয়ার বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। রাফা অভিযান ও বেসামরিক প্রাণহানি ইস্যুতে মতবিরোধ থাকলেও তেল আবিবকে নতুন সামরিক সহায়তা দিতে যাচ্ছে দেশটি। দেওয়া হবে $100 কোটি বেশি সহায়তা। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে গণমাধ্যমগুলো জানায়, নতুন সহায়তায় থাকবে $70 কোটি ট্যাঙ্কের গোলা, $50 কোটি কৌশলগত সামরিক যান ও $6 কোটি মর্টারের গোলা। তবে কবে নাগাদ এসব গোলাবারুদ পাঠানো হবে তা জানা যায়নি। এর আগে সম্প্রতি ইসরায়েলের রাফা অভিযানের বিরোধিতা দেশটিতে একটি বোমার চালান স্থগিত করে ওয়াশিংটন। গাজা ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্র আসলে কি চায়? কখনো নিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান, আবার কখনো দিচ্ছে সমর্থন। রাফা অভিযান বন্ধে তেল আবিবের উপর চাপও প্রয়োগ করছে, আবার দেশটি গাজায় গণহত্যা চালাচ্ছে না এমন বক্তব্যও দিচ্ছে। মার্কিন সরকারের বিপরীতমুখী অবস্থান বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের বছরে সাবধানী বাইডেন ধরি মাছ না ছুঁই পানি নীতি অবলম্বন করছেন। গাজায় লাগাতার বর্বরতা চালিয়েও যে দেশকে সবচেয়ে বেশি পাশে পেয়েছে ইসরায়েল, সেটি যুক্তরাষ্ট্র। আগ্রাসন শুরুর পর দীর্ঘদিন তেল আবিবকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে ওয়াশিংটন। নজিরবিহীন ছাত্র আন্দোলন আর ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ তো চলছেই। তেল আবিবকে এমন অন্ধ সমর্থন দিয়ে নিজ দলের অনেক আইন প্রণেতার তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মিত্রদের অনেকেই এখন সরে এসেছে কট্টর ইসরায়েলপন্থী অবস্থান থেকে। পাশাপাশি নেতানিয়াহুও আমলে নিচ্ছেন না ওয়াশিংটনের অনেক অনুরোধ আহ্বান। নানামুখী চাপে পড়ে এখন অবস্থান বদলেছে দেশটি, বিরোধিতা করছে ইসরায়েলের বেশ কিছু সিদ্ধান্তের। সম্প্রতি ওয়াশিংটন তেল আবিবের বিরোধ প্রকাশ্যে আসলেও ইসরায়েল ইস্যুতে বাইডেন প্রশাসনের বর্তমান নীতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেশটি ইসরায়েলি হামলায় গাজায় বেসামরিকদের প্রাণহানির বিষয়টিও স্বীকার করছে, আবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের বিরোধিতাও করছে। রাফায় অভিযান ইস্যুতে অস্ত্রের চালান স্থগিত করলেও বর্তমানে শহরটিতে চলমান অভিযানেরও সাফাই গাইছে মার্কিন প্রশাসন। ইসরায়েলের কারণে নির্বাচনের বছর গাজা ইস্যুতে বেশ চাপেই পড়েছেন জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, একদিকে যেমন পরম মিত্র ইসরায়েলকে সমর্থন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার, অন্যদিকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ সামাল দেওয়াও জরুরি। এ কারণেই কৌশলী ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অস্ত্রের চালান স্থগিত করাটা রাফায় হামলা চালানোর ইসরায়েলি সিদ্ধান্তে খুব বেশি প্রভাব ফেলবে না। গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এখন ক্ষুব্ধ। মূলত তাদের সামাল দিতেই অস্ত্রের চালান স্থগিত করা হয়েছে। এটি একটি রাজনৈতিক চাল। মার্কিন আইন অনুযায়ী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে এমন কোনো দেশকে সামরিক সহায়তা দিতে পারবে না দেশটি। এ কারণে সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের বিষয়টি স্বীকার করছে না বাইডেন প্রশাসন। এতে ভবিষ্যতে অস্ত্র সরবরাহে আইনিভাবে বিধিনিষেধ আরোপ হতে পারে। ওয়াশিংটনের এমন অস্পষ্ট অবস্থানের ব্যাপক সমালোচনাও হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করছে ইসরায়েল। বুধবার হুসাইন ইব্রাহিম নামের ওই কমান্ডারের উপর হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ। ভিডিওতে দেখা যায় সড়কে চলমান একটি গাড়িতে ছোড়া হয় বিস্ফোরক। আইডিএফের দাবি, চলমান যুদ্ধে ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন হুসাইন ইব্রাহিম। এদিকে লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার দেশটিতে চালানো হামলায় ওই কমান্ডার সহ অন্তত 2 জন নিহত হয়েছেন। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত নিয়মিতই বিরতিতে দুপক্ষ চালাচ্ছে হামলা। ইরান ও উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কিয়েভ সফরে ব্লিংকেন হুঁশিয়ারি জানিয়ে দিয়ে বলেন, ইউক্রেনের যে ক্ষতি করেছেন রুশ প্রেসিডেন্ট, তার দায় তাকে শোধ করতে হবে। এদিকে খার্কিভে অব্যাহত আছে রুশ হামলা। সুবচানস্ক সহ বিভিন্ন এলাকায় গাইডেড বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। খার্কিভ লক্ষ্য করে রাতভর হামলা চলে রুশ বাহিনীর। রকেট এবং ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ছোড়া হয় কামানের গোলা এবং ড্রোন। ভোরের আলো ফুটতেই দেখা যায় হামলার ভয়াবহতা। খার্কিভের বিভিন্ন এলাকার এসব ধ্বংসযজ্ঞই বলে দেয় কতটা ভয়াবহ হামলা হয়েছে রুশ বাহিনীর তরফ থেকে। বোমার আঘাতে আমার বাড়ির ধ্বংস হয়ে গেছে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এসেছি। আমার খামার, গবাদি পশু সবই ছেড়ে এসেছি।
ইউক্রেনের অভিযোগ আবাসিক এলাকা লক্ষ্য করে গাইডেড বোমা ছুঁড়েছে রুশ বাহিনী। মঙ্গলবারে হামলায় হতাহত হয়েছে বহু মানুষ। অন্যদিকে রুশ বাহিনীর দাবি খার্কিভের আরও 2টি এলাকা তারা দখলে নিয়েছে, যদিও এই দাবি অস্বীকার করেছে কিয়েভ। উল্টো রাশিয়ার ছোড়া 18টি ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে মস্কোর অভিযোগ বেলগরোদ লক্ষ্য করে অন্তত 25টি মিসাইল ছুঁড়েছে ইউক্রেনীয় বাহিনী। গেল কয়েক ঘন্টায় খার্কিভ লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। আমরা এখন যেখানে আছি, কিছুক্ষণ আগে এখানে গাইডেড বোমা বিস্ফোরিত হয়েছে। মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রাণ বাঁচানোর তাগিদে ছুটছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেছেন কিয়েভ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ইউক্রেনকে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান জেলেন্সকি। অন্যদিকে ব্লিংকেন হুঁশিয়ারি জানিয়ে বলেন, ইউক্রেনে যে ক্ষতি করেছেন পুতিন তার দায় শোধ করতে হবে। ইউক্রেন জুড়ে আবারও হামলার পরিধি বাড়িয়েছে রাশিয়া, আর এসব হামলায় ব্যবহার করা হচ্ছে ইরানের ড্রোন এবং উত্তর কোরিয়ার ট্যাঙ্ক ও গোলাবারুদ। ইউক্রেনে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে রাশিয়া, তার মূল্য দিতেই হবে। বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়েছে রুশ সম্পদ। আন্তর্জাতিক আইন মেনে সেগুলো জব্দ করা হবে। এর মধ্যে আমরা বিষয়টি নিয়ে G7 মিত্রদের সাথে আলোচনা করেছি। এদিকে খার্কিভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইউক্রেন সফরে বেশ ফুরফুরে মেজাজে আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কখনো রেস্টুরেন্টে পিৎজা খাওয়া, কখনো বারে গিয়ে গান বাজনায় অংশ নিতে দেখা যায় তাকে। এমনকি নিজেই হাতে তুলে নেন গিটার। মঙ্গলবার কিয়েভের একটি বারে ইউক্রেনের জনপ্রিয় ব্যান্ডের সাথে পরিবেশন করেন গান। স্টেজে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় কিয়েভের পরম বন্ধু হিসেবে। গান শুরুর আগে ইউক্রেনের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। এরপর লাল গিটার আর কালো টি শার্টে ব্লিংকেন নিজেই হয়ে ওঠেন রক স্টার। গেয়ে শোনান নেইল ইয়াংসের বিখ্যাত গান রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড। 1989 সালে বার্লিন প্রাচীর ধ্বংসের আগে আলোড়ন তুলেছিল গানটি। গানের সাথে মিলিয়ে মুক্ত বিশ্ব গড়ার কথা বলেন ব্লিংকেন। চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 দিনের সফরে বৃহস্পতিবার বেইজিং যাবেন তিনি। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন তিনি। এছাড়াও সোভিয়েত ইউনিয়নকে চীনের স্বীকৃতি দেওয়ার 75 বছর উদযাপন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন পুতিন। নতুন মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর এটিই পুতিনের প্রথম বিদেশ সফর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বেইজিং এর সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে মস্কো। এমনকি চীনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেওয়ার অভিযোগও তুলেছে পশ্চিমারা। প্রিজন ভ্যান থেকে কয়েদি ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় চলছে ফ্রান্সে। দ্য ফ্লাই নামে পরিচিত পলাতক আসামি মোহাম্মদ আমরাকে ধরতে নরমান্ডি ও আশপাশে চলছে ব্যাপক তল্লাশি। ফরাসি পুলিশ বলছে, মঙ্গলবার 3 স্তরের নিরাপত্তা ভেদ করে ছিনিয়ে নেওয়া হয় দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদকে। মাদক পাচারকারী গ্যাংয়ের এই অভিযান হার মানায় কোনো অ্যাকশন মুভিকেও। নরমান্ডির রুয়েনের আদালতের শুনানি শেষে কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল 30 বছর বয়সী আসামি মোহাম্মদ আমরাকে। টোল বুথে থামলে হঠাৎই হামলা চালায় একদল মুখোশধারী দুর্বৃত্ত। এলোপাতাড়ি গুলি চালায় তারা। অস্ত্রধারীদের আকস্মিক আক্রমণে ধরাশয়ী হয়ে পড়ে পুলিশ সদস্যরা। প্রাণ যায় 2 কারা কর্মকর্তার, আহত হন আরও 3 জন। কয়েদি মোহাম্মদকে ছিনিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আসামিকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে দ্বিধা করেনি তারা। ভারী অস্ত্র ব্যবহার করেছে। তাদের কাছে জীবনের মূল্য নেই। আটক ও বিচারের আওতায় আনা হবে প্রত্যেককে। সাজাপ্রাপ্ত আসামি ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক অভিযান শুরু হয়েছে নরম্যান্ডি ও আশপাশে। মোতায়েন করা হয়েছে কয়েকশো পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য। বিভিন্ন স্থানে রোড ব্লক করে চলছে তল্লাশি। একটি টোলগেট থেকে উদ্ধার করা হয়েছে দুর্বৃত্তদের ব্যবহৃত গাড়িটি। এমন ঘৃণ্য অপরাধে জড়িতদের খুঁজে বের করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে। পলাতকদের অবস্থান শনাক্তে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো চেষ্টাই বাদ থাকবে না। দুর্বৃত্তদের খুঁজে বের করা হবে। ডাকাতি ও অপহরণের মামলায় গ্রেফতার হয়েছিলেন মোহাম্মদ আমরা। আন্ডারওয়ার্ল্ডে যার পরিচিতি দ্য ফ্লাই নামে। মার্সেই নগরীর মাদক পাচারকারী শক্তিশালী গ্যাংয়ের সাথে জড়িত ছিল সে। বিভিন্ন অপরাধ মামলায় মার্সেই, প্যারিস, রুয়েনের একাধিক কারাগারে থাকার অভিজ্ঞতা রয়েছে তার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ।
বিতর্কিত এক আইন নিয়ে বিক্ষোভ সহিংসতায় উত্তাল ফ্রান্স নিয়ন্ত্রিত অঞ্চল নিউ ক্যালিডোনিয়া। বিক্ষোভকারীদের সহিংস আন্দোলন রূপ নিয়েছে দাঙ্গায়, এমনকি দেশটি কারাগার ভাঙার চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। অঞ্চলটির বাসিন্দাদের ভোটাভুটির নিয়মে পরিবর্তন এনে ফ্রান্সের পার্লামেন্টে বিল পাশ হওয়ার পরই উত্তাল ক্যালিডোনিয়া। নতুন বিল আইনে পরিণত হলে যেসব ফরাসি নাগরিক নিউ ক্যালিডোনিয়ায় 10 বছরের বেশি বসবাস করছে তারাও আঞ্চলিক নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয় কারফিউ, নিষিদ্ধ করা হয় জনসমাবেশ। তবে কারফিউ অমান্য করেই চলে বিক্ষোভ, যা পরে রূপ নেয় গত 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাঙ্গায়। এবার স্নাইপার রাইফেল চালানোয় দক্ষতা দেখালেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির একটি অস্ত্র কারখানা পরিদর্শনে যান তিনি। সেখানে নিজেই স্নাইপার রাইফেল পরখ করে দেখেন, পরিদর্শন করেন বিভিন্ন রকেট লঞ্চারও। এই সময় তার সাথে ছিল সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোমবার অস্ত্র কারখানা পরিদর্শনে বেশ কিছু ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। মঙ্গলবারও সেনাবাহিনীর নতুন মিসাইল সিস্টেম পরিদর্শনে যান কিম। এ সময় সমরাস্ত্র উৎপাদনের পরিমাণ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গোপনে সম্পদে পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের বিভিন্ন দেশের ধনাঢ্য ব্যক্তিরা। ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, এমনকি অর্থ পাচারকারী ও অপরাধীরাও রয়েছেন এই তালিকায়। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কারাপশন রিপোর্টিং প্রজেক্ট এবং নরওয়ের সংবাদ মাধ্যম E24 এর যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। তালিকার শুরুতে রয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং ভারতের ব্যবসায়ী মুকেশ আম্বানি। দুবাইয়ের পাম জুমেইরা কৃত্রিম দ্বীপে তার আনুমানিক $24 কোটি সম্পদ রয়েছে। ফাঁস হওয়ার নথি অনুযায়ী দুবাইয়ে গোপনে সম্পদ গড়েছেন 17,000 পাকিস্তানি। এর মধ্যে রয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসাইন নওয়াজ এবং সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ছেলে সাদ সিদ্দিক বাজওয়ার। দুবাই আনলকড নামের এই অনুসন্ধানী প্রতিবেদনে অংশ নিয়েছে 58টি দেশের 74টি সংবাদ মাধ্যম। 77তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে নজর কাড়ল 4 পেয়ে 1 তারকা। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানের আগে সব আলো কেড়ে নেয় অ্যানাটমি অব আ ফল ছবিতে অভিনয় করা আলোচিত কুকুর মেসি। তার প্রাণবন্ত উপস্থিতি মন জয় করে নেয় সবার। মেসি মেসি বলে চিৎকার শুরু হয় চারদিক থেকে। ফটোগ্রাফারদের ক্যামেরা ক্লিকে 20 মিনিটের জন্য আসরের মধ্যমণি হয়ে ওঠে প্রাণীটি। মুভি স্টারদের মতোই সামনের দুপা উপরে তুলে ভক্তদের ডাকে সাড়াও দেয় মেসি। এর আগে অস্কারের আয়োজনেও লাইমলাইটে ছিল কুকুরটি। এছাড়া কান চলচ্চিত্র উৎসবের 76তম আসরেও দেখা গিয়েছিল তাকে। সেবার পাম ডগ উপাধি পেয়েছিল মেসি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাস পিকআপ ট্রাক মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে 8 জনের, আহত অন্তত 40 জন। এদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। ফ্লোরিডা হাইওয়েতে হয়েছে এই ঘটনা। অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চল থেকে 53 যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। আরোহীদের বেশিরভাগই খামারের শ্রমিক। উল্টো দিক থেকে আসা একটি উচ্চ গতির পিকআপ ট্রাক ধাক্কা দেয় বাসটিকে। উল্টে যায় যানটি, পাশের বেড়া ভেঙে পড়ে যায় খাদে। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে জরুরি বিভাগের সদস্যরা। দুর্ঘটনার জেরে ফ্লোরিডা হাইওয়ের ওই অংশটি বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টা। এই ঘটনায় আটক করা হয়েছে পিকআপ ট্রাকের চালককে। 8 জনকে হত্যার দায়ে মামলা হয়েছে 41 বছর বয়সী চালকের বিরুদ্ধে। হতাহতদের অনেকেই মেক্সিকোর নাগরিক বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মাদক পাচারে ব্যবহৃত রিমোট নিয়ন্ত্রিত সাবমেরিন আটক করেছে ইতালির পুলিশ। বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, ইতালি আলোচিত তুরিন শহরকে কেন্দ্র করে মাদক পাচারের কার্যক্রম চালানো হতো। আটক হওয়া সাবমেরিন থেকে বিপুল পরিমাণ মাদকও উদ্ধার করা হয়। পুলিশ জানায় 2 গোষ্ঠী এই মাদক চক্র পরিচালনা করত। ইতালি ছাড়াও বেলজিয়াম, ইকুয়েডর, ফ্রান্স এবং স্পেনে মাদক পাচার করত গোষ্ঠী দুটি। যমুনা আইডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।